রূপসী বাংলা, সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল। বালুচরি শাড়ি, মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি, ফুটবল। বাংলা মানে কি মিটিং, স্লোগান, মিছিলে হাজার গলা। বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা। বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে। আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। গত সপ্তাহে আপনার কাছে আমরা আপনার ছোটবেলায় কী করে সঙ্গীতের উপর আপনি আকৃষ্ট হলেন এবং তারপর থেকে আপনার কলেজ লাইফ অবধি অনেক কিছুই শুনেছি। ইভেন চাকরিতেও প্রথম সূত্র মানে যেটা আপনি প্রথম ট্রেনিং নিয়েছেন সেটা শোনা হয়েছে। আমার এই প্রসঙ্গে একটা জিনিস মনে পড়ে কাকু, এখনও আমার মনে আছে। আমার মনে হয় লেট 60s এর সময় আপনি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের মুলাজোর পাওয়ার স্টেশন শ্যামনগরে আপনি বেশ কিছুদিন ছিলেন। তখন আমরাও অনেক ছোট, আর আমাদের বাড়িতেই ওই ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে একটা গান বাজনার চর্চা ছিল। তো সেইখানে আপনি অনেক সময় ফুরসত পেলেই ওখানে সময়ে কোনো ঠিক থাকতো না, সন্ধ্যেবেলায়, দুপুরবেলা, সকালবেলা যখন যেরকম সময় পেতেন আপনি চলে আসতেন, এসে অনেক গান বাজনা হয়েছে। বৌদিকে বলতাম একটুখানি খাওয়ার ব্যবস্থা করুন, আর ওর কাছে গান শিখতাম, টুংরি শিখতাম। তো সেই একটা ফেজে আমার মনে আছে একদিন সন্ধ্যেবেলায় আপনি ভীষণ একটা কোনো সন্ধ্যের একটা রাগ আপনি বাজাচ্ছিলেন খুব কনসেন্ট্রেশন নিয়ে। এই সময় আমাদের বাড়িতে একটা ফোন আসে এবং সিএসসির বোধহয় কোনো একটা বয়লার ডাউন কিছু হয়ে যাওয়ার জন্য বা ট্রিপ করে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে আপনাকে ডেকে পাঠানো হয় এবং আপনি সঙ্গে সঙ্গে যন্ত্র এই অবস্থায় রেখে আপনি বলে গেছেন, বৌদি আমি আবার রাত্রি আসছি, হ্যাঁ বলে আপনি বেরিয়ে গেলেন এবং কালিঝুলি মেখে আবার প্রায় ওটা এখনকার দিনে অনেকের কাছেই হয়তো মাঝরাত্রির 11-12টার সময় এলেন, আবার 2-3টে অবধি গান বাজনা করে আপনি আবার কোয়ার্টারে চলে গেলেন। এটা যত আমার পরিস্থিতি আমাকে যত বাধা দিয়েছে আমার তত লড়াই করার প্রবৃত্তিটা বেড়েছে যে আমি হার মানবো না এখানে। এই জন্যই তো ওখানে তখন আমাদের ধরে কোয়ার্টার্সে রাখতো, যখন তখন ধরে নিয়ে এসো, ব্রেকডাউন হলে জুতে দাও, কাজকর্ম হোক, শেষ করে তারপরে বাড়ি যাবে, খেলে খাবে না খেলে না। কিন্তু দুটো জিনিসকে এত সুন্দরভাবে আপনি কনসেন্ট্রেট করতেন কি করে? যে গান বাজনা হয়তো আপনি একটা রাগে তখন কনসেন্ট্রেট করেছেন, পটাশ করে ওইটা শুনে সঙ্গে সঙ্গে বয়লারের দিকে কনসেন্ট্রেট করলেন। কিছুদিন চেষ্টা করলে বোধহয় হয়, নিজেকে সুইচ অফ করার ক্ষমতা। এবং ওই সময় আপনি বোধহয় ফুল সুইং এ গান বাজনাও করছেন একদম। সেই সময় আমি যথেষ্ট চেষ্টা করে বললাম তো, এটা সুইচ অফ করবার ক্ষমতা একটা হয়তো জন্মায় যারা সত্যি প্রকৃতই বাঁচতে চায়। কারণ আমার ওই রাত্রিবেলা একটা ব্রেকডাউনে গিয়ে বাজনার প্রবৃত্তি যদি চলে যায়, যে মাথা বাজনা না থাকে তো শেষ হয়ে যাবে। আচ্ছা, ভেতর থেকেই বোধহয় একটা রেজিস্ট্যান্স এরমভাবে গ্রো করে যে যতই কাজকর্ম হোক, বাজনার বাড়িতে গিয়ে 15 মিনিট সময় পেলে তাই নিয়ে বসে যেতাম। আমি করেছি বরাবর। আপনার জীবনের স্মরণীয় কোনো পারফরমেন্সের কথা মনে পড়ে? স্মরণীয় পারফরমেন্স হচ্ছে আমার প্রথম ন্যাশনাল প্রোগ্রাম। এটা স্মরণীয় অন্য দিক থেকে, অল ইন্ডিয়া রেডিওতে। তখন দিল্লিতে গিয়ে বাজাতে হতো, ডাইরেক্ট লাইভ ব্রডকাস্ট। আচ্ছা, তো আমাকে তো ট্রেনের পয়সা দেবে, আমি নিজের পয়সায় ছুটি তো বেশি পাবো না, প্লেনের টিকিট কেটেছি, প্লেনে গিয়ে বাজিয়ে চলে আসবো। আচ্ছা, যেদিন যাবো তার আগের দিন রাত্রিবেলায় আমার নাইট ডিউটি ছিল, একটা বয়লারে একটা অ্যাক্সিডেন্ট হলো। বাস আমি যেহেতু চার্জে, পরদিন সাহেবরা সকালবেলায় এসে কে চার্জে ছিল, কান পকড়কে লাও উসকো। তারপরে স্টেটমেন্ট, জেরা। যখন ছাড়লেন তখন বললেন যে বাড়িতে গিয়ে চুপ করে বসে থাকো, আবার তোমাকে দরকার হবে। আমি তো ভয়ে বলতে পারলাম না তখন যে আমার একটা বাজনা আছে, দিল্লি যেতে হবে, কে বলবে। বাড়িতে গিয়ে বুড়ো বয়সে কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম। বুড়ো বয়সে মাকে বললাম টিকিট ক্যান্সেল করে দাও। আমার বন্ধুরা, ভবানী মৈত্র একজন ছিলেন, আরও সুশীল ঘোষ, এরা কয়েকজন মিলে, এরা সিএসসিতে তখন সবাই, সিএসসিতে আমাদের বড় কর্তা ছিলেন তখন এলিস সাহেব, আচ্ছা, স্কচম্যান।
তাকে গিয়ে ভবানী মিত্র প্রথমে ধরলো যে আপনি এরকম করছেন কারণ ছেলেটা তো চাকরি ছেড়ে পালিয়ে যাচ্ছে না, দুদিন ছুটি নিয়ে আবার ঘুরে আসবে। তখন সাহেব বললো যে হোয়াট কাইন্ড অফ এ মিউজিশিয়ান ইজ হি। উনি তো আমাকে কালীঝুড়ি আর স্প্যানার নিয়ে দেখেছেন সবসময় দৌড়াদৌড়ি করছি। তো কে যেন ওকে বললো যে আপনি মনে করুন যে আপনি একটা কারখানায় কাজ করেন ব্রিটেনে, আর অবসর সময় একটু বেহালা বাজান, আপনাকে যদি রয়্যাল ফেস্টিভ্যালে বাজাতে ডাকে তাহলে যে ধরনের সম্মান এটা সেই রকম। বলে বলো কি এরকম মিউজিশিয়ান? বলে আপনি শনিবার দিন 9:30টার সময় রেডিও খুলবেন, পিক আপ এনি স্টেশন অফ ইন্ডিয়া, ইউ উইল হিয়ার হিজ প্রোগ্রাম। আচ্ছা, অল রাইট, লেট হিম গো। তখন দুপুর 2:30টে। আচ্ছা, তো এয়ারলাইন্স তখন এখনকার মতন অবস্থা ছিল না, টিকিটটা রিভাইভ করা গেল, গেলাম, বাজিয়ে চলে এলাম। তো একটা এই বন্ধু বান্ধবরা আমাকে অনেক সময় বাঁচিয়েছে। না, বন্ধু বান্ধব মানে তারা তো প্রফেশনালি হয়তো হয় আপনার কলিগ বা আপনার সিনিয়র, এরা কেউ মানে ওই সময় এই অ্যাটমসফিয়ারটা ছিল যে আপনার এইরকম একটা যেখানে অ্যাচিভমেন্টের ব্যাপার রয়েছে সেখানে তারা গিয়ে সুপারিশ করছে। এখনকার তো অনেক সময় অন্য যখন ছবিও দেখা যায় বেশ হয়েছে, প্রোগ্রামের 12টা বেজেছে, খুশি হয়েছে, এ হতে পারে। হ্যাঁ, তো সেই হেল্পগুলো আপনি পেয়েছেন? পেয়েছি। শুধু তাই না, ওখানে আমার যে প্রাত্যহিক কারখানার লাইফ নিউ কাশীপুর, সেখানে মুলাজোর নিউ কাশীপুরে আমার বন্ধু কালাচাঁদ লাহিড়ী, আমার কালো কাকা, তিনি সর্বক্ষণ আমার পাশে পাশে ছিলেন। যখন আমি ম্রিয়মান হয়ে পড়তাম উনি এসে আমাকে উৎসাহ দিতেন। উনি নিজে মিউজিশিয়ান, একটা টপ ক্লাস ভায়োলিনিস্ট এবং শিক্ষক। উনি আমার কাছে বসে থেকে এই রাগটা বাজান, ওই রাগটা বাজান, এরকম করতেন। আরেকজনের নাম না করলে অন্যায় হবে, অমিয় গুহ, গুহ সাহেব, খুব ভালো করে চেনো তাকে। তখন তিনি সুপারিনটেন্ডেন্ট, দিনের বেলায় কারখানায় একেবারে মানে নরসিংহ, ছেঁচে একেবারে মাথা দিয়ে মানে ইয়ে ঘাম তো ওঠি, রক্ত বার করে ফেলে দেবেন। আবার সন্ধ্যেবেলায় গিয়ে একজন গান, সন্ধ্যেবেলায় সেই লোকটা কোয়ার্টার্সে ফিরে 6টা হোক 7টা হোক, কই শরৎ বার করেননি, এখনই বার করুন। 2 ঘন্টা বসে আমার শরৎ ছিলেন, শুনতেন। এই জন্য যে ছেলেটার বাজনা যাতে মরে না যায়। একবার আমাকে ভীষণভাবে যাচ্ছে তাই করলেন সবার সামনে, বললেন যে চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমাকে কালকে নিয়ে যাবেন, হি উইল রেকমেন্ড মাই ডিসমিসাল। সেদিন রাত্রিবেলায় আমি তো বাড়িতে এসে বসে আছি, চুপ করে বিছানায় শুয়ে আছি। উনি কোয়ার্টার্সের সামনে, আমার ফ্ল্যাটের সামনে একটা ময়দান ছিল, তোমার মনে আছে? ওইখানে একটা বেঞ্চে চুপ করে বসে আছেন। আচ্ছা, ঢুকতে পারছেন। আচ্ছা, সোমেশ্বর চ্যাটার্জি আমার একজন সিনিয়র কলিগ, ওখান দিয়ে আসছে। এই সোমেশ্বর, আমার একটু নিয়ে চলো তো বুদ্ধদেবের কাছে। কেন, কি হয়েছে? ওকে বড্ড বেশি যাচ্ছে তাই করে, ছেলেটা হয়তো ভাত মুখে তুলতে পারছে না, নিয়ে চলো, আমি একা যেতে পারছি না। হোয়াট এ স্প্লেন্ডিড ওয়ে অফ সেইং আই এম সরি। এই সমস্ত মানুষের এই জিনিসের আপনার কি মনে হয় যে আজকের দিনেও এটা মানে রয়েছে? অনেক পরিবর্তন মনে হয় না? ইঞ্জিনিয়ারদের মধ্যে, কলিগদের মধ্যে আছে কতটুকু তুমি ভালো করে জানো, মিউজিশিয়ানদের মধ্যে আছে সেই। আচ্ছা, কেউ কাউকে সহ্য করতে পারে না, একজনের কিছু ভালো হলে মন খুলে তার প্রশংসা করতে পারে না, কেউ কারো গান বাজনা শোনে না। আগেকার দিনে একই বয়সের একই গ্রুপের মিউজিশিয়ানরা আড্ডা মারতেন একসঙ্গে বসে। সেই আড্ডা কতদিন বন্ধ হয়ে গেছে। কবিদের আড্ডা এখনো হয়। আচ্ছা কাকু, আমি একটা এই প্রসঙ্গে আপনাকে সরি ইন্টারাপ্ট একটা জিনিস আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই। আপনার জীবনে এই রকম ফেজের মধ্যে দিয়ে আপনি যখন যাচ্ছেন, একবার মনে হয়নি যে আমি খালি গান বাজনা করলে ভালো হতো, অথবা খালি ইঞ্জিনিয়ার হলে ভালো হতো? সেটা সবসময় মনে হয়েছে, সেটা ঠিকই। এবং এটা ঠিক যে যত বড় তুমি সুপারম্যানই হও না কেন, ডিভাইডেড অ্যাটেনশন অ্যাকচুয়ালি তোমাকে ক্যান নেভার গেট ইউ রাইট টু দি এন্ড অফ দি জার্নি। আমি যদি গান বাজনা ভুলে সিইএসসিতে কাজের মধ্যেই লেগে থাকতাম আর সর্বক্ষণ কাজের চিন্তা করতাম, শুধু তাই নয়, কাজের আনুষঙ্গিক, হ্যাঁ, বড় সাহেবকে কী করে খুশি করব, কাকে ল্যাং মারবো, কার করা কাজ নিজের কাজ বলে দেখাবো, এই যদি আমি করতাম তাহলে আমি কিন্তু অনেক উঁচুতে উঠতে পারতাম, অন্তত চিফ ইঞ্জিনিয়ার হয়ে রিটেক করতে পারতাম। সিএসসিতে যারা আছেন কেউ যদি শোনেন হয়তো হাসবেন, কিন্তু তারা জানেন দিস ইজ ট্রু। আমি সিএসসি যখন ছাড়ি, আমাকে ছাড়িয়ে দেয়নি সিএসসি,
না, আপনি তো স্বেচ্ছায় ছেড়েছেন। আর যদি, এবং আমার মনে আছে শেষের দিকটা আপনি কিছুদিন ছিলেন যে যখন বোধহয় ডাইরেক্ট আপনার লেবার ট্যাকেল পর্যন্ত করতে হয়েছে। ওরে বাপরে, মানে বরাবরই ওই রকম লেবার, শেষের দিকে লেবারের অবস্থা 70 দশকের। ওরে সর্বনাশ। আচ্ছা কাকু, আমি একটা, হ্যাঁ আমার কথাটা একটুখানি বলে নিই, যেটা সেই হারিয়ে গেল, লেবারদের নিয়েও ওইগুলো ট্যাকেল করতে হয়েছে। দেখবে তুমি বলো। হ্যাঁ, না আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি আপনার পরের প্রজন্মে, মানে আমাদেরও, আমরাও এখন আস্তে আস্তে সিনিয়রের দলেই নাম লেখাচ্ছি, আমাদের পরে যারা রয়েছেন তাদেরকে আপনি কি অ্যাডভাইস করেন যে হয় তারা গান বাজনা করুক, অথবা চাকরি করুক, অথবা খেলাধুলো করুক, এই একটাই করুক, না যেভাবে আপনি করেছেন এটাই? আমাদের সময় গান বাজনা করলে, বিশেষ করে ক্লাসিক্যাল গান বাজনা করলে অধিকাংশ সময় অন্ন জুটতো না, যার জন্য আমার তখনকার অভিভাবকরা ভয় পেতেন গান বাজনা করলে, এবং তারা চেষ্টা করতেন যে চাকরি একটা যেমন করে হোক জোগাড় করো। আমার বাবাও তাই বলেছিলেন। আমি 4th ইয়ারে যখন খুব খারাপ অবস্থা, বাবাকে বলেছিলাম, বাবা এইরকম দেখুন পরিশ্রম করে যদি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে তো চাকরি জুটবে না, আপনি তো ভয় দেখান। আমি যদি বাজাতাম, অনেক কম পরিশ্রমে কিন্তু ভালো বাজনা বেরোতো, আমি কি আমার বাজনাটাকে নিয়ে প্রফেশন করতে পারি? বলে তুমি ভালো বাজাবে, আরেকটা আলী আকবর হতে পারবে না। আলী আকবর জম্মায়, খালি রেয়াজে তালিমে হয় না। তবে আমি আশীর্বাদ করছি তুমি ভালো বাজাবে, কিন্তু তার আগে দুবেলা দুথালা ভাতের ব্যবস্থা করে নাও বাবা, পরীক্ষাটা পাশ করো। এইটি ছিল তখনকার দিনে বাবাদের মানে ওয়ে অফ থিংকিং এবং এই অ্যাডভাইস। আচ্ছা, তো এইটা কি আপনিও সেটা মনে করেন? এখন গান বাজনার রাস্তা অনেকখানি খুলে গেছে। 2-3টে রাস্তা হতে পারে। একটা হচ্ছে যে যারা গান বাজনা ভালো করে করছে বা করতে পারছে, তারা কিছু কিছু প্রোগ্রাম এখন আগের তুলনায় বেড়েছে। আর তুমি যেটা করো, যেটাতে তুমি খুব সিদ্ধহস্ত হয়ে গেছো, এটা হচ্ছে যে আফটার অল এটা তো বাজনা অফ সাম কাইন্ড। রেকর্ডিংয়ের মধ্যে যাওয়া, রেকর্ডিংয়ের লাইনে এখন এই একটা ইন্ডাস্ট্রি খুলে এদের কিছু ভাতের ব্যবস্থা হয়েছে। আরেকটা জিনিস হলে হয়তো হতো, যেটা সাউথ ইন্ডিয়ায় হয়। সাউথ ইন্ডিয়া প্রত্যেকটা স্কুলে মিউজিক ইজ এ কম্পালসারি সাবজেক্ট, এটা তুমি বোধহয় খেয়াল করনি। বাড়িতে বাপমা ছাড়বে না, প্রত্যেককে গান বাজনা করতে হবে, হয় মৃদঙ্গম, নয় ভায়োলিন, নয় বাঁশি, নয় গান। সবাই কি শুভলক্ষ্মী বা বালমুরলী কৃষ্ণ হবে? হবে না। কিন্তু সে হাতে একজন হয়তো আলটিমেটলি সৈন্য দলে নাম লেখাবে, একজন চিফ অ্যাকাউন্টেন্ট হবে। তার মানে আপনি বলতে চাইছেন একদম বাড়ির থেকেই এটা শুরু করা উচিত, বাড়ির থেকেই এটা কম্পালসেশনের মধ্যে আসা। তারা যখন একটা সাউথ ইন্ডিয়ান মিউজিশিয়ান ওখানে গান বাজনা করেন, তারা ভাগ্যবান, তারা যাদের সামনে তারা গান বাজনা করছে তারা প্রত্যেকেই গান বাজনা বোঝে এবং বেশ ভালো রকম বোঝে। এই জন্য এইটা স্কুল থেকে চালু করাটা খুব দরকার আমার নিজের মনে হয়। সেটা কি করে সম্ভব হবে আমি জানি না। অনেক কিছুই তো হচ্ছে, আর সরকার অনেক বিষয়ে টাকা কড়ি খরচা করেন, এটা বোধহয় করা খুবই দরকার। আচ্ছা, এই বাড়িতে বাবা মাদেরও এটা করা দরকার যে ক্লাসিক্যাল মিউজিক খুব সহজভাবে, ফিল্মের গান অনেক আছে ক্লাসিক্যাল বেস্ট, প্রথমে এই গুরুপাক ক্লাসিক্যাল মাথায় গুঁজে দিলে তা পালিয়ে যাবে। মানে সেমিক্যাল ক্লাসিক্যাল ফর্ম আর হালকা কিছু জিনিস নিয়েও করা। আমার গান বাজনা, আমার যখন গান শুরু হয়েছিল, আমি তো বাঁধিনু মিছে ঘর, দিনের শেষে ঘুমের দেশে, এই গানগুলো আমি করতাম। গানগুলোর মধ্যে কিছু মিউজিক ছিল, হ্যাঁ নিশ্চয়ই, এবং তোমার ফিল্মের গানও করেছি, লতার গান। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু জিজ্ঞেস করি, আপনি তো একাধারে যেমন নিজে পারফর্মার হিসেবেও সাংঘাতিক আপনি পারফরমেন্স করেছেন, এখনও করেন সমস্ত, এবং ভবিষ্যতে আরও করবেন, কিন্তু আর একদিকেও আপনি সাংঘাতিকভাবে সফল, সেটা হচ্ছে সফল একজন গুরু। আপনার অনেক ছাত্র ছাত্রীরা রয়েছে, ছাত্ররা কয়েকজন গান বাজনাকেই প্রফেশন নিয়েছে আমি জানি, অত্যন্ত ভালো বাজাচ্ছেন তারা। 2-1জনের নাম এক্ষুনি আমার খুব মনেও এসে যাচ্ছে। এইবার আমার কথাটা হচ্ছে যে আপনি যেভাবে তাদের শিক্ষা দিয়েছেন, আপনি কি মনে করেন যে এখনকার যারা টপ ক্লাস পারফর্মার আছে তারা সবাই সমান দক্ষ গুরু, মানে তারা তাদের পরের জেনারেশনকে ঠিক সেইভাবেই তালিম দিয়ে যেতে পারবে? না, এটা চিরকাল এখন সব জায়গায় নিজের পার্সোনাল পারফরম্যান্স এবং টিচিং ক্যাপাসিটি, এটাকে কখনো ইকুয়েট করা যায় না।
রাইট। হ্যাঁ, কলেজে কোনো প্রফেসর হয়তো ডাবল ডক্টরেট, তিনি এমনই পড়ান তো কেউ এক বিন্দু হয়ে যায় না। একটা বিএ পাস প্রফেসর তোমার মাথায় জল করে বুঝিয়ে দেবে। ঠিক কেমন পার্সোনাল পারফরমেন্স যেগুলো, সেগুলো আমার যতটুকু হয়েছে, কিন্তু আই গট এনাফ টাইম টু টিচ, নাম্বার 1। 2 নম্বর, এইটুকু বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার টিচিংয়ের মধ্যে কোনো খাদ ছিল না। আমি নিজের ছেলে আর পরের ছেলের মধ্যে কোনো তফাৎ করিনি। ইনফ্যাক্ট আমার নিজের ছেলে আমার কাছে এখনো শিখতে পারছে না, বিদেশে আছে বলে। তো চেষ্টা হয়েছে যে যাতে করে আমার গুরুর ঘরানাটা বেঁচে থাকে, সেইভাবে তাদের শেখাবার চেষ্টা করেছি। পরে তারা কোন দিকে যাবে সেটা তাদের বিচার। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু সাংঘাতিক বিজি পারফর্মার ছিলাম না। থাকলে হয়তো পারফরমেন্সের লোভে আমার ইচ্ছে থাকলেও আমি ভালো করে শেখাতে পারতাম না। আলাউদ্দিন বাবা যদি আজ সকালবেলায় লস এঞ্জেলেস, বিকালবেলায় প্যারিস, তারপরের দিন ফ্র্যাঙ্কফার্ট, হ্যাঁ, এই করে বেড়াতেন, তাহলে আলী আকবর খান সাহেব যতই মেধা থাক, আমার মনে হয় না যে ওইখানে পৌঁছতে পারতেন। নিখিল ব্যানার্জি ওখানে পৌঁছতে পারতেন, হয় না। আচ্ছা, আমার পরের প্রশ্নের আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের। রাইট রাইট। একটু আগে যে প্রসঙ্গটা বলছিলাম, এটা তো আপনি গুরু হিসেবে সাকসেসফুল জানি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এখনকার জেনারেশনের যারা ভালো পারফর্মার বা প্রতিষ্ঠিত, আপনি কি মনে করেন তারা তাদের পরের প্রজন্মকে আপনারা যেভাবে শিক্ষা দিয়েছেন, তারা সেই পরের প্রজন্মকে সেইভাবেই শিক্ষাদান করে ক্লাসিক্যাল মিউজিকে আরো উত্তরোত্তর আরো শ্রীবৃদ্ধি শেখাবার অবসর যদি থাকে এবং ইচ্ছে যদি থাকে, এই দুটো লড়ালড়ি হয়ে কোনটা ইয়ে হবে, আপার হ্যান্ড নেবে আমি জানি না। দুটো জিনিস দরকার, শেখাবার সময় দরকার। আমি তোমার কাছ থেকে টাকা নিলাম, আধ ঘন্টা তোমাকে শিখিয়ে ছেড়ে দিলাম, তারপরে তুমি সেটা নিয়ে কি করলে, রেয়াজ কি করে করলে, এগুলো দেখার আমার সময় নেই। আমি আমার কাজ করতে লাগলাম, এই করলে কিন্তু ছাত্রকে ভালো করে তৈরি করা যায় না। আচ্ছা, আমি চেষ্টা করেছি। আর একটু সোজা ভাবে জিজ্ঞেস করি, এখন যারা পারফর্ম করছেন, আপনি তো অনেকের বাজনা বা অনেকের গান রেগুলার আপনি মনিটরিং করেন, শোনেন, আপনার কি মনে হচ্ছে তাদের নিজের শিক্ষাটাও যথেষ্ট বেশি? না, আমারই শিক্ষা যথেষ্ট বেশি হয়নি, তবে আমাকে ভগবান শিক্ষার সময় দেননি সে পরিমাণ, বাজাবারই সময় দেননি। চোখে যতটা দেখতে পাচ্ছি এত দূর যেতে পারতাম, সময় অভাবে আমি সেখানে পৌঁছতে পারিনি, এ দুঃখ চিরকাল থাকবে। কিন্তু যেটুকু আমরা শেখবার চেষ্টা করেছি বা পেয়েছি, এখনকার অনেক পারফর্মারই সেটা শেখা প্রয়োজন মনে করেন না। একটা রাগে প্রয়োজন মনে করে না। একটা রাগের সম্বন্ধে তোমার ভালো করে ধারণাই হবে না যতক্ষণ না তুমি তার 15-20টা ডিফারেন্ট কম্পোজিশন শুনবে। ঠিক কথা। আমি তাজমহলকে যমুনার উল্টো দিক থেকে দেখে চিনতে পারিনি, কারণ আমার তাজমহল ইতিহাসের পৃষ্ঠার তাজমহল, সামনে সেই খাল গাছ, বুঝেছো? একটা রাগকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে, বিভিন্ন লোকের বন্দিশ শুনলে, তবে তোমার রাগের পরিধি ওয়াইডেন্ড হবে। তাহলে কাকু, আমি একটা প্রশ্ন এইখান থেকে, আমার সেইটা যদি না হয় তাহলে তুমি ভালো করে পারফর্ম করতে পারবে না। তোমার পারফরমেন্স উইল বি বাউন্ড ডাউন বাই সাম ওয়েল থট আউট মুভমেন্টস অ্যান্ড অ্যাডেড উইথ গিমিক্রি। এখন যেটা দরকার লোককে খুশি করবার জন্য, লোকের সাধারণ শ্রোতাকে, এখনকার শ্রোতাদের আগেকার দিনের গান বাজনা করলে তারা বুঝতেই পারবে না, নিতেই পারবে না। সেখানে আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে বলছি যে আমরা আগে দেখেছি, মানে শুনেছি, ওস্তাদ আলী আকবর খাঁ সাহেব, পণ্ডিত রবিশঙ্করজি, ওস্তাদ বিলায়েত খাঁ সাহেব, তার আগে মানে অবশ্যই
পণ্ডিত রাধিকামোহন মৈত্র, এরা অনেক রকম সৃষ্টি করেছে। কেউ রাগ রাগিনী সৃষ্টি করেছে, কেউ মানে রাগের চলনকে একটু অন্যরকমভাবে প্লেস করা দেখিয়েছে, যেটা অ্যাকসেপ্টেড হয়েছে সমস্ত। এই ধরনের কোনো কাজ, এই ধরনের ক্লাসিক্যাল মিউজিকের সৃষ্টির মানে এই উন্মাদনাটা কি এই জেনারেশনের মধ্যে আপনি লক্ষ্য করেন? কতগুলো জিনিস লক্ষ্য করি। যেহেতু রবিশঙ্কর কতগুলো রাগ তৈরি করেছেন, এখন প্রত্যেকেই একটা করে রাগ তৈরি করে, কি 5টা করে করে, না হলে সে জাতে ওঠে না। রাগ রাগিনী যদি তুমি পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন করো, এই 11টা নোটের কয়েক লক্ষ রাগ রাগিনী তৈরি হবে, কি তারও বেশি। কিন্তু রাগ রাগিনী খালি নোটেশন নয়, রাগ রাগিনীর মধ্যে যতক্ষণ না হিউম্যান মেসেজ একটা কিছু থাকবে। কতগুলো রাগ তুমি আজকে তৈরি করে ভাবছো যে তুমি মস্ত বড় তালেবার হয়েছো, তুমি জানো না যে 300 বছর আগে অন্য নামে তৈরি করেছে, এবং সেই রাগটা নাড়াচাড়া করে লোকে দেখেছে এর ভেতরে এমন কিছু একটা কিছু ভাববার চিন্তা করার নেই, অবকাশ নেই, ইট ওয়াজ থ্রোন টু দি ওয়েস্ট পেপার বাস্কেট, অপ্রচলিত হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে ব্যাপারটা, এখন রাগ তৈরি করা একটা বড় হওয়ার রাস্তা, এইটা যদি কেউ ভাবে, প্রথমে তাকে ভাবতে হবে যে হয়তো হি ইজ কম্পিটেন্ট টু ডু ইট। আমি তো চেষ্টাই করিনি কোনো নতুন রাগ করার, কারণ আমি জানি যে আমি করলে সেটা টাইমের বিচারে টেস্টে কোথায় গিয়ে দাঁড়াবে। ওটা রিজেক্টেড হওয়ার থেকে না হয় ভালো। অন্যের তৈরি করা ভালো রাগ বাজাই। আলী আকবর খান সাহেব 5 মিনিটে চন্দ্রনন্দন তৈরি করেছিলেন। কি একটা রাগ, তুমি চিন্তা করে দেখো, কি তার মানে ব্যাপ্তি এবং কি তার মিউজিক্যাল ইমাজিনেশন। তিনি বম্বেতে একটা বোধহয় ইয়ে করছেন, টেক হচ্ছে ওনারই গান বাজনার টেক হচ্ছে কোনো ফিল্মের, হঠাৎ ওর মনে হলো উনি করেন। কিন্তু তিনি তার আগে 30 বছর বাবার কাছে প্রহার খেয়ে এক একটা রাগ রাগিনী নিয়ে 25টা 30টা করে বন্দিশ শিখেছেন, কত কিছু শিখেছেন। তবে তার মাথার সেই অবস্থা হয়েছে যার থেকে 5 মিনিটের একটা কল্পনা শক্তি তাকে ওখানে নিয়ে যেতে পারে। আর এখনকার ছেলেরা আগেই চন্দ্রনন্দন দিয়ে শুরু করবে, ইমন বেহাগ কেউ বাজাবে না, এগুলো দরকারই নেই। আচ্ছা, আমি হঠাৎ করে আপনার আঙুলের দিকে তাকাতে এই নখটা দেখে আমার মনে হচ্ছে নাড়ছি তো, এইটা দেখে একজন ভদ্রমহিলা প্রায় মানে অজ্ঞান হয়ে গেছিলেন। আস্মি যে আপনি কি আর ইউ এ উলফ? আমি বললাম যে উলফ নয়, গান বাজনার জন্য লাগে। আমার নিজের নখ নষ্ট হয়ে গেছে শারীরিক কারণে। নখ আমার বেশ শক্ত ছিল, এতটা নখ লাগে না, অল্প নখ হলেই হয়, কিন্তু আমরা নখ দিয়ে বাজাই, তোমরা মানে আঙুল এবং নখ দুটো দিয়ে বাজাও, যার জন্য তোমাদের টোনালিটির একটু আলাদা। আমার এটা বাধ্য হয়ে এখন একটা ওই কৃত্রিম সাবস্টেন্স, আমেরিকান একটা পাউডার আর একটা লিকুইড মিশিয়ে লাগানো হয়। তার মানে আপনি আপনার সুবিধার্থে এইটা আপনি করে রেখেছেন। আপনি আপনার যন্ত্রটাও আমি দেখেছি একটা জায়গায় আপনার একটুখানি একটা কাঠের পিস দিয়ে আপনি কি একটা যেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওইটাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অবদান। আচ্ছা, এবং বুদ্ধদেব দাশগুপ্তের ওইটাই একমাত্র সংযোজন মিউজিক ওয়ার্ল্ডে। আচ্ছা, আর কিছু করতে পারলো না। ওটা আপনার যন্ত্রর যে প্লেটটা তুমি তো বাজাচ্ছো, যন্ত্রর প্লেটটা তোমার একটা জায়গার পরে হাতটা যায়, থাইয়ের উপরে বসে আছে। তারার সার পরে রেগা বাজাতে পেরে এমনি করে ধরতে হয়, কাট করতে হয়। কেন আমি এই কষ্টের মধ্যে যাব? ওটা তলায় থাকার জন্য তোমার হাত ইজিলি লাস্ট নোট পর্যন্ত চলে যাচ্ছে, এই সুবিধা। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনার গুরু পণ্ডিত রাধিকামোহন মৈত্র উনি অনেক যন্ত্র সৃষ্টি করেছেন। এটা উনি করেছেন। সেই যন্ত্রগুলো কি কেউ নবদীপা, দিলবাহার এবং মোহন বীণা, মোহন বীণাটা উনি যখন তৈরি করেছিলেন, এটা হাইলি অ্যাক্লেমড আর আওয়াজ, এটার নাম দিয়েছিলেন মোহন বীণা তৎকালীন অল ইন্ডিয়া রেডিওর চিফ প্রডিউসার অফ মিউজিক ঠাকুর জয়দেব সিং। আচ্ছা, উনি এর নাম দিয়েছিলেন মোহন বীণা, এবং ন্যাশনাল প্রোগ্রাম হয়েছিল এটার। এখন আরেকটা মোহন বীণা বেরিয়েছে, এক ভদ্রলোক মস্ত বড় আর্টিস্ট গিটারের, তিনি তার গিটারকে মোহন বীণা বলছেন। আমরা তাকে বলবার চেষ্টা করেছিলাম যে একজন পুরনো মানুষের একটা কীর্তি, সেটাকে আপনি ইয়ে করে অগ্রাহ্য করছেন কেন? তো তিনি শোনেননি, সে তার বিচার। তো ওটা গিটার, আফটার অল যাই করো না, ওটার ভিতরে বীণার এলিমেন্ট কিছু আছে বলে আমার মনে হয় না অ্যাট অল। আর রাধিকামোহন মৈত্র
পৃথিবী বিখ্যাত সেই অর্থে ছিলেন না, তারা সারা পৃথিবী জুড়ে তার প্রোগ্রাম হচ্ছে, বড় বড় পত্র পত্রিকা তার ছবি বেরোচ্ছে সকাল বিকেল, হ্যাঁ, গ্র্যামি অ্যাওয়ার্ড পাচ্ছেন, এরকম ছিলেন না। কাজী তার কীর্তি আস্তে আস্তে ইতিহাসের পাতা থেকে মুছে যাবে, আমরা দাঁড়িয়ে দেখব। এটাও কি আপনি মনে করেন ওই ধরনের রাগ সৃষ্টি, যেটা এটা হয়তো 300 বছর আগে হয়ে গেছে, এখন আমরা জানি না বলে অপ্রচলিত হয়তো হয়ে রয়েছে, মেবি হু নোস, সেই একই জিনিস আবার অন্য নাম হতে দিয়ে পারে। হয়তো বেরোচ্ছে। কিন্তু তবে পুরনো যে সমস্ত যন্ত্রের কথা শোনা যায় তার মধ্যে কোনো না কোনো যন্ত্র হয়তো এরকম একটা ছিল, কিন্তু সেটা লোকে বাজায় নিয়ে, হতে পারে। আই কোয়াইট এগ্রি উইথ ইউ। তো এটা উনি তৈরি করেছিলেন যে সরোদের মিড়টাকে আরো বাড়াবার জন্য, বিনের অঙ্গ বাজাবার জন্য। কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলো পরে আর কেউ চর্চা করছেন না, কেউ করছে না, আমরা করছি না, আমরা অপরাধী। আচ্ছা কাকু, আপনি বিদেশে তো বহুবার গেছেন, অনেক পারফর্ম করেছেন, পারফরমেন্সের দিকে আপনারটা, এইটা তো সবাইরই, আপনার যারা গুণমুগ্ধ শ্রোতা আছেন সবাই জানেন, আমরা অনেকেই জানি। আমরা অন্য দিকটা জিজ্ঞেস করছি, কারণ 2-1 বার বিদেশে গিয়ে আমিও, যেটা আমার মনে হয়েছে যে ওখানে ওয়ার্কশপ সেমিনার, এই যে জিনিসটার এটা প্রচলনটা আমার মনে হয় বিদেশেই আগে প্রথমে বেশিভাবে হয়েছে, যেটা এখন অ্যাডাপ্ট করে আমাদের দেশেও অনেক জায়গা হচ্ছে। তো এইসব ওয়ার্কশপ সেমিনারে আপনি অনেক সময় সেমিনারে ভাষণ দিয়েছেন বা ওয়ার্কশপ করেছেন, আপনার কি মনে হয়েছে বিদেশিরা কতটা আমাদের এই রাগ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতকে অ্যাডাপ্ট করার মতন ক্যাপাবিলিটি তাদের আছে বা ইচ্ছে আছে, বা কিরকম সাড়া জেগেছে? যখন একজন বিদেশি ছেলে বা মেয়ে আমাদের রাগ সঙ্গীতের মধ্যে ঢুকতে চায়, দে মিন বিজনেস, তারা একেবারে ভীষণ সিরিয়াস, এবং তাদের হাত থেকে তুমি রেহাই পাবে না আজে বাজে কথা বলে। যার জন্য লেকচার ডেমনস্ট্রেশনে আমাদের সঙ্গীত সে এক মহান জিনিস, হ্যাঁ, মিস্টিক ব্যাপার, ইন্ডিয়ান রোপ ট্রিক আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এইসব শুনলে ওরা অ্যাট অল ইন্টারেস্টেড হয় না। ওদের তোমার বোঝাতে হবে, ওদের মাথার থেকে, ওদের দৃষ্টিভঙ্গি থেকে, ওদের গ্রাউন্ড থেকে শুরু করে। সেভাবে যদি তুমি শুরু করতে পারো, ইউ স্টার্ট ফ্রম দি পিয়ানো কিবোর্ড। এখানে 12টা স্বর আছে, তোমরাও এটা নিয়ে কাজ করো, আমরাও তাই করি। অনেক কথা এখনো বাকি রয়ে গেল, অনেক কিছু আমাদের অজানা এখনো থেকে গেল, সময় প্রায় শেষের পথে। সুতরাং আজ এই পর্যন্তই থাক।